দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন সানডে স্টেনলেস স্টিল প্রেজেন্টস জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব নির্বাচন ও সংলাপ এই প্রসঙ্গ নিয়ে। আসলে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে নির্বাচন এবং তার পাশাপাশি নির্বাচন কে নিয়ে ঘিরে সংলাপ এটি কিন্তু অনেক বেশি আলোচিত একটি বাস্তবতা এবং আজকে সবশেষ আওয়ামী লীগের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হয়েছে, সংলাপ করা হয়েছে। তার একটি আলোচনা আমাদের আলোচনার মধ্যে থাকবে এবং তার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এর মতো করে আসলে বাকি নির্বাচন কেন হয় না তার পক্ষে বিপক্ষ নিয়ে আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগ নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল বারী হেলাল, সাবেক সভাপতি ছাত্র দল এবং তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। শুরুতেই রুহিন হোসেন প্রিন্সের কাছে একটু আসতে চাই। আসলে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কালকে দিনভর আলোচনা হয়েছে এবং আজকেও গণমাধ্যমে অনেক ধরনের লেখালেখি এসেছে, পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য আসছে এবং তারা বলছেন যে এই নির্বাচনটিকে আমরা কেন মডেল ধরতে পারি না। আসলে এটি কি মডেল নির্বাচন? এটি একটি প্রশ্ন আপনার কাছে। আর সংলাপ শেষ পর্যন্ত বিএনপি সংলাপে আসতো না, আওয়ামী লীগ আজকে কথা বলে এসেছে। সবকিছু মিলিয়ে আপনি কি দেখছেন ভবিষ্যৎ রাজনীতির বাস্তবতা? রুহিন হোসেন প্রিন্স। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক বড় দাগের প্রশ্ন করেছেন এবং খুব ছোটতে এর উত্তর দেওয়া সম্ভব না, তবু আমি সামান্য দু একটা মন্তব্য করি। প্রথম কথা, মডেল নির্বাচনের কথা তুলেছেন। দেখুন, এটা পরিষ্কার মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা আশাহত হব। আমাদের যে সমাজ কাঠামো, সমাজ বাস্তবতা, রাজনীতির যে বাস্তবতায়, তাতে আপনি এই ধরনের শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা রেখে এবং রাজনীতির যে তথাকথিত যে সংস্কৃতি আমরা ধারণ করি, তাতে আপনি পুরোপুরি মডেল নির্বাচন পাবো না। আমরা এটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং আমরা ধাপে ধাপে একটা ভালো নির্বাচন প্রত্যাশা করব। যদি বলেন, আমার কথা বলার দরকার নেই, কি বলে মাহবুব সাহেব, আমাদের অন্যতম নির্বাচন কমিশন, শুনলাম যে তিনি এটা বলেছেন যে এই সময়কালে যে নির্বাচন তার মধ্যে এটা একটা অন্যতম ভালো নির্বাচন। সেটাকে আমি যদি বলি যে মানুষ অন্তত পক্ষে দূর থেকে যা বুঝি, কারণ নারায়ণগঞ্জে তো আমি যাইনি বা এখন নারায়ণগঞ্জে অবস্থানও করছি না, তাতে নির্বাচন নিয়ে যে অবস্থা ছিল, অনেক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রথম দিন থেকে নির্বাচনী আবহাওয়া যে ধরনের পর্যায়ে করা যায়, সেটা হয়তো এখনো এবারও পারেনি। কারণ দীর্ঘদিন ধরে নির্বাচনের যে একটা সংকটপূর্ণ অবস্থা, তার মধ্যে থেকে এই নির্বাচন, সেটা একটা আপনি বলতে পারেন যে একটা বিরাট অংশ মানুষ তারা ভোট কেন্দ্রে যেতে পেরেছে এবং ভোট দিতে পেরেছে, যদিও নানা ধরনের অভিযোগ পেয়েছে। কারণ মাত্র 41% ভোটের হিসাবটা দেখলাম, এটা আরো অনেক হওয়ার কথা ছিল, কিন্তু নানা অভিযোগ। আমি সে কোশ্চেনটা এখন তুলছি না। বিশেষ করে আজকে দেখলাম যে যিনি নির্বাচিত হয়েছেন আইভি, তিনি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একটা লড়াই করছেন, ওই অঞ্চলের গডফাদারদের বিরুদ্ধে, নানা ধরনের অরাজকতার বিরুদ্ধে। কটুক করেছেন কি পারেন নাই সে আলোচনা আমি যাচ্ছি না। তার বিরুদ্ধে করার পরেও আজকে অন্তত পক্ষে যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতেছেন, তার বাড়িতে যাওয়া এবং যে ধরনের কি বলে আমাদের রাজনীতিতে যে একটা নেগেটিভ উপসর্গ, তার মধ্যে যেটা কাজ করেছে, অন্তত পক্ষে মানুষের মধ্যে এটা একটা এখন পর্যন্ত পজিটিভ সিগন্যাল দেখাতে পেরেছে। কাল পরশু কি হবে আমি জানি না, কিন্তু এটা বুঝলাম। এবার আসি, এগুলো মানে মূল কথা। দ্বিতীয় কথা আমার এটা হচ্ছে যে আপনি বলেছেন সংলাপের বিষয়। আসলে আমি আজকে গণমাধ্যমে কিছুটা জানলাম, পুরোপুরি জানতে পারিনি। দেখলাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখা করেছিলেন এবং তারা সেখানে বলেছেন যে আইন করা দরকার। এবং বেশ মজাই লাগলো আমার কাছে যে আমরা যখন আইন করার কথা অনেক বছর ধরে বলে আসছি এবং এই সময় যখন টকশোতে আলোচনা করি, তা আমি দেখি আমাদের কি বলবো যে ইসের বন্ধুরা, মানে এই আওয়ামী লীগের বন্ধুরা অনেকেই বলার চেষ্টা করেছেন আইন কি এত সহজ, অনেক সময় লাগে, দীর্ঘ 50 বছর হয়নি, একটু অপেক্ষা করেন, এই সমস্ত কথা। কিন্তু আজকে দেখবেন সরকার দলের নেতারা বলেছেন যে কোনোটাই অসম্ভব না। হ্যাঁ, সুতরাং যে কথাটা আমরাও বলেছি, সিপিবির পক্ষ থেকে আমরা যাইনি, কারণ আমরা বলেছি যে মহামান্য রাষ্ট্রপতি আপনি দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু যে কথা বলবো ওটা আগেই বলেছি। তা আপনি দয়া করে একটা চিঠি দেন সংসদকে, বলেন যে 1 মাসের মধ্যে আইন করে আপনার কাছে পাঠাক এবং আপনি সেটা আলোচনার জন্য ডাকলে আমরা আছি। তা আমি দেখলাম ইতিমধ্যে মন্ত্রী পরিষদের বিভাগ তারা বললেন যে মন্ত্রিসভায় নাকি অনুমোদন হয়েছে। আমি জানি না কি হয়েছে। এখন প্রসঙ্গক্রমে বলি, এই খসড়াটা যদি আরো আগে করতেন এবং মহামান্য রাষ্ট্রপতি সেই খসড়া নিয়ে যদি আলোচনা রাখতেন, তাহলে তো আমি মনে করি সিপিবি, আমার ব্যক্তিগত মত, যে আমরা অবশ্যই যেতাম এবং এইটা নিয়ে আরো স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আইন কি হয়েছে এখন কিন্তু জানি না, এবং যে সময় আছে আপনি দেখবেন কিন্তু কেউ কিছু করতে পারবে না, তড়িঘড়ি করে একটা জিনিস হবে। এই ধরনের পরামর্শ দিয়ে কিন্তু আমরা জায়গাটা যেতে পারতাম। তাহলেই
আপনি অন্ততপক্ষে নির্বাচন, অন্ততপক্ষে এই বর্তমান ব্যবস্থায় নির্বাচনের জন্য আমরা বলছি 3টা কাজ করণীয়। তার একটা কাজ আইনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের একটা কাজ করা যেত, ওই যে বললাম আলোচনার মধ্য দিয়ে, তাহলে আপনি পরামর্শ করতে পারতেন, কিন্তু অন্য 2টা কাজ পেন্ডিং থাকতো, সেটা আমরা পর্যায়ক্রমে যেতে পারতাম। সেটা মনে করে দিই, না হলে এই নির্বাচনকে আপনি মেলা, জাতীয় নির্বাচনে মেলা আশা করে লাভ নেই। আরেকটা পয়েন্ট আমরা আগেও বলেছিলাম, এখনো বলি, যে নির্বাচনকালীন সরকারটা কি হবে, তার দায়িত্ব কি হবে, এটা থাকতে হবে। আরেকটা বলেছিলাম, জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে পদ্ধতিতে হয় আজ 50 বছরে বাংলাদেশে দেখছি, বিরাট অংশ ভোট পেয়েও তারা দায়িত্ব পালন করতে পারে না। এইখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হয় না, সব মতের প্রতিফলন হয় না। সুতরাং সংখ্যানুপাতিক পদ্ধতি সহ পুরো নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজটা করেন, সেই কাজে কিন্তু এখনো যেতে পারলাম না। যদি আমরা সেটা যেতে পারি, একটা আইনটা যদি ভালো হয়, সেই আইন নিয়েও যদি এখনো সময় আছে, আমি মনে করি আলাপ আলোচনার সুযোগ রেখেই দ্রুত, কারণ দ্রুতই সবকিছু করা যাবে না তা আমি মনে করি না। সুতরাং সেটা যদি যাই, এবং একই সাথে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা যদি মহামান্য রাষ্ট্রপতি শুরু করেন, তাহলেই আমরা বোধহয় আরো ভালো জায়গা থেকে একটু চেষ্টা করার জন্য যেতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই প্রারম্ভিক বক্তব্য নিয়ে সামনে আমরা আসলে এগোতে চাই। যে কথাগুলি আপনি বলেছেন, 3টি মোটা দাগে 3টি পয়েন্ট আপনি বলেছেন, সেটি নিয়ে আমি একটু পঙ্কজ দেবনাথ এমপির সাথে কথা বলতে চাই। আসলে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে আইনের প্রসঙ্গ নিয়ে গণমাধ্যম কথা বলেছে, আপনারাও কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো কথা বলেছে, এবং আজকে যেটা দেখলাম এটি ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। যদিও সেটা নিয়ে প্রশ্ন আছে, এত সময়ের মধ্যে তড়িঘড়ি করে আপনারা কি আইন করবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির বক্তব্য আছে, এবং রহিন হোসেন প্রিন্সিপির বক্তব্য উপস্থাপন করেছেন আজকে। আসলে এই দুটি বিষয় নিয়ে আসলে কি বলতে চান পঙ্কজ দেবনাথ এমপি? ধন্যবাদ শ্রাবণ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি প্রিন্স ভাই এবং আজিল ভাই হেলাল দুজনেই সাবেক ছাত্র নেতা, তরুণ জননেতা, তাদেরকেও শুভেচ্ছা জানাই, এবং যারা শুনছেন সবার প্রতি শ্রদ্ধা। এই সময়ে নতুন বছরের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সদ্য সমাপ্ত, গতকাল সমাপ্ত নারায়ণগঞ্জের সফল উৎসমুখী নির্বাচন, এবং আজকে ক্যাবিনেটে নির্বাচন কমিশন আইনের বিষয়টি পাশ করে নিয়ে আসা বা পাশ করে দেওয়া। অর্থাৎ সাম্প্রতিক কালে আগামী 23-এর শেষে বা 24-এর শুরুতে যেই জাতীয় নির্বাচনটা হওয়ার কথা রয়েছে, সেই জন্যই প্রস্তুতি, এবং নির্বাচন কমিশন আইন অনুযায়ী কমিশন গঠন করা সকল মহলের দাবি। আমরা আওয়ামী লীগ কিন্তু কখনোই এর বিরোধিতা করিনি। আমাদেরকে লড়াই করতে হয়েছে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে, অনির্বাচিত গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে 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 গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখতে হয়েছে। এখানে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বলেন, গণতন্ত্রের উত্তরণের যাত্রা বলেন, নানা সময়ে নানা ব্যক্তি বিশেষের নানা ধরনের অবস্থান ছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রিন্স ভাই, আমরা, আজিল ভাই হেলালরা যখন একসাথে মুভ করেছিলাম 90 পর্যন্ত। এরপরে সন্ত্রাস, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, গোলাম আজমের যুদ্ধবিরোধী বিচার, এই একটা আন্দোলনে তখন হেলাল সাহেবরা ওই পক্ষে ছিলেন, আমরা প্রিন্স ভাইয়ের এক পক্ষে ছিলাম। আবার 2007-এ এসে যখন আমরা লড়াইটা করলাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিনের বিরুদ্ধে, তখন কিন্তু ভিন্ন পরিবেশ আরেকটু ভিন্ন ছিল। তখন একাই কিন্তু বিএনপিকে বিএনপির মতো করে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো করে লড়াই করতে হয়েছে। তখন কিন্তু প্রিন্স ভাইদের অবস্থানটা মোটামুটি ভাবে ওই দিকে ছিল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন ওই দিকে ছিল। কাজেই বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা উত্তরণের ক্ষেত্রে ধাপে 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 কিন্তু আমাদের এগোতে হয়েছে। আমরা নির্বাচন হয়েছে 8, 14 এবং 18 নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র একটি স্ট্রাগল জায়গায় এসেছে, এবং সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন গঠনের যে আইনটি, যেটি আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে, এবং এটি পাশ হওয়ার পরে আইন মন্ত্রণালয়ে ড্রাফটিং সেলে যাবে, সেখান থেকে ফিরে এসে পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট থেকে স্ট্যান্ডিং কমিটিতে যাবে, স্ট্যান্ডিং কমিটি থেকে পরে আবার পার্লামেন্টে আসবে। সেক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু এটি আমরা পাশ করব। যিনি প্রিন্স ভাই বলছিলেন যে আজকের আইনে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং মহামান্য প্রধান বিচারপতি নির্বাচিত হাইকোর্টের একজন বিচারপতি, কনস্টিটিউশনাল জেনারেল, চেয়ারম্যান পিএসসি, 4 জন, এবং 2 জন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এইভাবেই একটা সার্চ কমিটি গঠনের প্রস্তাব কিন্তু এসছে। কাজে অনেক দূর কিন্তু যেই সার্চ কমিটি নিয়ে আজকে মহামান্য রাষ্ট্রপতির আলোচনা, রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে অংশগ্রহণ করত, তাহলে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগটা
একটু নতুন মাত্রা পেত, সফল হতো। আজকে আমরা সার্চ কমিটি, মহামান্য রাষ্ট্রপতিকে সার্চ কমিটির ক্ষমতা দেওয়া হয়েছে আইন হওয়ার আগে, বা তিনি করছেন। গত 2টি ইলেকশন কমিশন এভাবেই হয়েছে। আজকে যে আইনের প্রস্তাবটা ক্যাবিনেটে পাশ হয়ে পার্লামেন্টে যাচ্ছে, সেখানেও কিন্তু সার্চ কমিটির কথা উল্লেখ আছে। কাজেই কমিউনিস্ট পার্টি বা বিএনপি নেতৃবৃন্দ যদি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কথা বলতে আসতে পারতেন, সংলাপে অংশ নিতেন, তাহলে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই যাত্রা, ইলেকশন কমিশনকে শক্তিশালী করার এই যে উদ্যোগ, আরেকটু পোক্ত হতো, আরেকটু সফল হতো। তারপরে মনে করি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রস্তাব, আমাদের যে উপলব্ধি, বাংলাদেশ আওয়ামী লীগের যে উপলব্ধি, সেই বিবেচনায় আমরা আজকে ক্যাবিনেট থেকে পাশ করে নিয়ে এসে আমরা মনে করছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই সেশনে যদি পার্লামেন্টে আনা যায়, এখন যে নতুন বছরের প্রথম সেশন চলছে, গতকাল শুরু হয়েছে, এই সেশনে যদি পার্লামেন্টে আনা যায়, সেখানে 2 উইকস 2 সপ্তাহ সময় দিতে হয় স্ট্যান্ডিং কমিটিতে। দেখা যাক কি হয়। আমরা স্ট্যান্ডিং কমিটি পাঠাবো, স্ট্যান্ডিং কমিটি যদি দ্রুত রিপোর্ট দিতে পারে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আশা করি পাশ করতে পারবো। বিষয়টা ছিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজন। সেই নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ আন্তরিক ছিল, আছে, এবং তারই আজকে লক্ষণ, আজকে একেবারে উৎকৃষ্ট উদাহরণ যে আওয়ামী লীগ কমিটমেন্টের জায়গা থেকে একটুও নয়। পঙ্কজ দেব, ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, আপনি 1 মিনিট উত্তর দেওয়ার চেষ্টা করুন। বিএনপি কি আসলে আন্তরিক ছিল নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে? আপনাদের আওয়ামী লীগের মূল্যায়ন কি আসলে? বিএনপি আন্তরিক কি আন্তরিকটা বিএনপি জানবে। বিএনপি সিদ্ধান্তহীনতার বিষয় থাকতেই পারে, কারণ নেতৃত্বের বিষয়টা হচ্ছে লন্ডন থেকে একটা মেসেজ আসে, তার মির্জা ফখরুল সাহেব একটা সিদ্ধান্ত নেন, এটা থাকতেই পারে। এই ধরনের একটা অবস্থায় এই দলের বড় দলগুলোতে, বিশেষ করে বিএনপি, বেগম জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেব অদৃশ্য লন্ডন থেকে কলকাতায় নাড়ছেন, সেটি বর্তমান নেতৃত্ব ওন করছেন কিনা, কতটুকু আন্তরিক সে ওন করার ক্ষেত্রে, সেটি সেই বিতর্কে আমি যাব না। তবে এটি সত্য, যদি আন্তরিক থাকতেন তাহলে রাষ্ট্রপতির কাছে সংলাপে গিয়ে বলে আসতে পারতেন যে মহান রাষ্ট্রপতি আপনি আইন করতে বলেন। কমিউনিস্ট পার্টি সংলাপে অংশগ্রহণ গিয়ে মহারাষ্ট্র বলতে পারতেন যে আমরা এসেছি, আপনি ডেকেছেন, আপনি আইন করতে বলেন আওয়ামী লীগকে। তাহলে কিন্তু বুঝতাম যে তারা। জি, আপনার এই শেষের 2টি কথা একটু সামনে আমরা এগোতে চাই পঙ্কজ দেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার এই বক্তব্য এবং আমরা রুহুল হোসেন প্রিন্সের বক্তব্য শুনেছি আমরা। আজিজুল বারী হিলাল, আসলে আপনি কি বলতে চান? বিএনপির আন্তরিকতা নিয়ে আওয়ামী লীগের প্রশ্ন আছে, বিএনপি বলছে যে সেই নাটক হয়েছে, নাটকে যে আমরা কি করব, এবং নির্বাচনের সংস্কৃতি নিয়ে আপনারা অনেক রকম বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে। নারায়ণগঞ্জকে ঘিরে আপনাদের কি বক্তব্য আছে? আজিজুল বারী হিলাল। ধন্যবাদ। আমি প্রিন্স ভাই এবং পঙ্কজ দাকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের বক্তব্য দুজনেরই শুনলাম। আমি নারায়ণগঞ্জ নির্বাচন এটা নিয়ে প্রথমে বলি, ইট ইজ নাইস টু লুক বাট মানে ডাজ নট ক্যারি এনি সিগনিফিকেন্ট এই নির্বাচন, কারণ ইট ওয়াজ এ ইলেকশন, ইট ওয়াজ এ প্রক্সি ওয়ার বিটুইন শামীম ওসমান অ্যান্ড সেলিনা হায়াত আইভি, অর্থাৎ আওয়ামী লীগের নিজেদের মধ্যে একটা ইলেকশন। এটা মানে আমাদের তো সদ্য বিদায়ী বিএনপি নেতা তৈমুর আলম ছিল আপনার প্রক্সি ক্যান্ডিডেট, মানে প্রক্সি ওয়ার বিটুইন শামীম ওসমান অ্যান্ড সেলিনা হায়াত আইভি। সেই এই নির্বাচনটা আপনি দেখেন, এই নির্বাচনটা এক নম্বর কথা পার্টিসিপেটরি না, অনলি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং কয়েকটি ইসলামিক দল, 3-4টি ইসলামিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। বড় কোনো রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি কন, জামাত ইসলামী কন, আর আপনি জাতীয় পার্টি কন, বা ওনাদের 14 দলে আরো অনেক দল আছে, জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, এরাও অংশগ্রহণ করেনি। আমাদের 20 দলীয় জোটের মধ্যে অনেক দল আছে। বাংলাদেশের নিবন্ধনকৃত 40টি দলের মধ্যে না কোনো বড় রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ, এখানে মানে ওয়ার বিটুইন আওয়ামী লীগ এন্ড আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। সুতরাং এই নির্বাচনে আপনি দেখেন যে আমরা প্রথমে বলছি নাইস টু লুক, কত নির্বাচন দেখলাম, কত লোক ভোট দিচ্ছে, আমরা সারাদিন টেলিভিশনে দেখছি, সবকিছু এভরিথিং ওকে, কিন্তু ভোটের কাস্টিং দেখেন মাত্র 50%। অথচ এর আগে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে 2018 সালে, কোন জায়গায় লোকজন কিছুই নেই, 99% ভোট কাস্টিং দেখানো হয়েছে। অথচ গতকালকে চিত্র দেখেন আর 2018 সালের চিত্র দেখেন, গতকালকের চিত্রে আমরা সবাই শান্তি পেল, ভোট কাস্টিং হয়েছে 50%। এটা যে খারাপ তা আমি বলছি না, কিন্তু 2018 সালে আপনি নির্বাচনটা দেখেন যে সেখানে লোকজন কিছুই নেই, কিন্তু 99%
ভোট কাস্টিং দেখানো হচ্ছে। আরেকটি হলো যে ইভিএম মেশিন, এইটার বিরুদ্ধে কিন্তু আমরা এবং অন্য দলও কিন্তু বলছে যে ইভিএম মেশিনে দেখেন গতকালকে আমরা দেখেছি যে একটা ভোট দিতে যেখানে এক মিনিট বা 1.5 মিনিট সময় লাগা দরকার এই ইলেকট্রনিক ভোটিং মেশিনে, সেখানে 10 মিনিটও লেগেছে, অনেক লোক ভোট দিতে পারেনি, অনেক সমস্যা। এবং ইভিএম মেশিন যে একটা প্রবলেম, এবং এই যে ইমেইলের যে ইভোট যেটা আপনার আমেরিকাও এটা সমস্যা হয়েছে। বাইডেনের নির্বাচন দেখছেন, ট্রাম্প যে প্রতিবাদ করলো যে বাইডেন যে 10 লাখ ভোট আগে পেয়ে গেল, এইটা যে এখানে একটা রিগিং সমস্যা থাকে। আর একটা কথা হলো যে এই যে আপনারা বলছেন যে এবার আছেন যে নারায়ণগঞ্জ নির্বাচন ভালো, আমি সংলাপ নারায়ণগঞ্জ ভালো কি খারাপ এটা তো সরকার পরিবর্তনের কোনো বিষয় না। এই নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচন, এখানে সরকার পরিবর্তন এবং ক্ষমতা পরিবর্তনের কোনো বিষয় না। রাজনীতিতে সরকার আপনার ক্ষমতা পরিবর্তন, সরকার পরিবর্তন, এটাই তো রাজনীতির খেলা। আপনি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচনকে যে জাতীয় নির্বাচনকে জাস্টিফাই করতে পারবেন না, কারণ এটা আপনার একটা আউটগোয়িং এবং ব্যর্থ একটা নির্বাচন কমিশন আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একটি নির্বাচনের টেস্ট করেছে। এটাকে আপনি মডেল টেস্ট কখনোই ধরতে পারবেন না। আরেকটি কথা, এবার সংলাপের কথা বলেন, দেখেন সংলাপে তো আমরা 2014 সালেও গিয়েছি, 2018 সালে গিয়েছি, এবং সেখানে কমিউনিস্ট পার্টির মতো আমরাও স্পষ্ট কথা বলেছি যে নির্বাচনকালীন সরকারটাও ইম্পর্টেন্ট, নির্বাচনকালীন সরকারটা ইম্পর্টেন্ট। আপনারা দুটো সংলাপে যে রকিবউদ্দিন কমিশন একটা গঠন করলেন, আর একটা করলেন হুদা কমিশন, এই দুই কমিশন কি আপনার জনগণের কাছে কোনো বাহবা পেয়েছে? না বিএনপির কাছে পেয়েছে, না আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছে পেয়েছে। এই দুটো কমিশন তো ব্যর্থ। অর্থাৎ সংলাপ করে কমিশন গঠন করার জন্য এখন আপনি বলছেন যে কমিশনের যে আইন প্রিন্সিপাল যেটা বললেন এটা নাকি গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা সেকেন্ডারি একটা ব্যাপার। আগে হলো নির্বাচনকালীন সরকারটাকে, সেই সরকারটা তৈরি হতে হবে একটি জাতীয় কনসেনসাস, ন্যাশনাল সলিডারিটি, যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে আপনার বলবেন যে নির্বাচন কমিশন আইনটা কি হবে, নির্বাচন কমিশনটার শক্তিশালী কি কি কাজ থাকবে। আপনি একা একা একটি একপেশে সংসদের একটি আপনার একদলীয় ব্যবস্থার মধ্যে আপনি যেভাবে এই বর্তমান যে সংবিধান একা একা তৈরি করেছেন, ঠিক একইভাবে একটা নির্বাচন আইন আপনার পক্ষে করে নেবেন, এটা জনগণ তো আপনার এই জিনিস কখনো মেনে নেবে না। এই জিনিস আপনার কখনো জনগণ মেনে নেবে না। আর আপনি স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচনে আপনি দেখছেন যে কিভাবে আনকন্টেস্টেড হয়ে যাচ্ছে, আপনি দেখছেন কিভাবে আনকন্টেস্টেড হয়ে যাচ্ছে অনেক সিট। এটা কি নির্বাচনের কোনো ঐতিহ্য? এটা কি নির্বাচনের কোনো ব্যাকরণ হতে পারে যে আওয়ামী লীগ একা নির্বাচন, আর যেসব জায়গায় আপনার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের আজকের এই যে আপনার অজনপ্রিয়তা, এইটাকে 2023 সালের নির্বাচন, কিন্তু তারাও তো বলছে তারাও আওয়ামী লীগ করেন, তারা নমিনেশন পাননি। হেলাল ভাই এটার কোনো উত্তর দিতে পারবেন? সেটাই বলছি যে এটা তো অর্থাৎ স্থানীয় সরকার যে নির্বাচনটা হয়েছে সেটা পার্টিসিপেটরি না। অর্থাৎ আমি যে বললাম যে প্রক্সি ওয়ার বিটুইন আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, যেটা নারায়ণগঞ্জে হয়েছে শামীম ওসমান ভার্সেস সেলিনা হায়াত আইবি, আমি তো সেটাই বললাম। সুতরাং আমাদের আগে দরকার হলো যে আপনার একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, যে আপনি যে নির্বাচন আইনটা করবেন সে আইনে আপনি আওয়ামী লীগ একটা মন্ত্রিসভা একটা পাশ করলো, সংসদে আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে আপনার জোর করে নিয়েছেন, সেখানে আপনি একটা আইন পাশ করে দিবেন যে আইনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ কিন্তু নির্বাচন কমিশন নিয়ে খুব একটা চিন্তিত। জনগণ চিন্তিত হলো সে নির্বাচনকালীন যে সরকারটা। জি হেলাল ভাই, নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ নিয়ে আসলে বিএনপির অবস্থান তো খুবই স্পষ্ট। আপনি কি ছোট্ট করে 30 সেকেন্ডে একটু বলবেন কিনা, বিরতি নেওয়ার আগে আপনার এই শেষ কথাটি ধরে বিরতি পরে শুরু করবো আমরা। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আপনারা কোনো আলোচনা করেছেন এখন পর্যন্ত হেলাল ভাই? নির্বাচনকালীন সরকারের রূপরেখা, 3 জোটের রূপরেখা আমাদের 1990 সালের পরে একটা দেয়া ছিল। তারপরে আপনার 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা, কিন্তু ওই যে আপনার আমরা যে পার্লামেন্ট আমাদের নির্বাচিত হলাম পরে আওয়ামী লীগ ক্ষমতা এগুলো 96 সালে, সে তখন একটা রূপরেখা ছিল। এখন যদি আপনার জাতীয় সংলাপ হয় তাহলে অবশ্যই আমরা হেলাল ভাই আমরা এই কথার উপর ভিত্তি করে একটা বিরতি নিতে চাই। আসলে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে আপনাদের পক্ষ থেকে, আওয়ামী লীগ সেটা কিভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, আর সিপিবির মন্তব্য শুনবো আমরা। বিরতি নিয়ে ফিরে এসে আলোচনা আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। আমাদের সঙ্গে সবাই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম নির্বাচন এবং সংলাপ এই প্রসঙ্গ নিয়ে। আমরা শেষ করেছিলাম আজিজুল বারী হেলালের মন্তব্য দিয়ে। তিনি বলছিলেন যে নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো নিয়ে আসলে এখন সবচেয়ে বেশি কথা হওয়া প্রয়োজন, যেটা নিয়ে হচ্ছে না বা হলেও আওয়ামী লীগ একটা একপেশে মনোভাব নিয়ে এখনো আছে। পঙ্কজ দেবনাথ, আসলে আপনি কি বলতে চান এই প্রসঙ্গ নিয়ে? ধন্যবাদ। আসলে বিএনপি নেতা হেলাল সাহেব অনেকগুলো প্রসঙ্গ অবতারণা করেছেন, যেমন নির্বাচনকালীন সরকার। ইনফ্যাক্ট সংবিধানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ আমাদের কারোই নেই। নির্বাচনকালীন সরকার গঠনের মধ্য দিয়ে আবারও দেশটাকে অবৈধ অনির্বাচিত গণতান্ত্রিক শক্তির হাতে তুলে দেওয়া, দেশের উন্নয়ন গণতান্ত্রিক ধারাকে বিনষ্টের ঝুঁকিতে ফেলা, সেই বোকামি মনে হয় আজিজুল বারী হেলাল ভাইরাও চাবেন না, প্রিন্স ভাই তো যাওয়ার সুযোগই নেই, চাইবেনই না। আমরা সেই বোকামিটা করবো না। 2007-8 নির্বাচনকালীন সরকারের নামে যে তামাশাটা হয়েছে, ফখরুদ্দিন মহিউদ্দিন ইয়াজউদ্দিন তার ভোগান্তি গোটা জাতি ভুগেছে, আমরা কষ্ট করেছি, হেলাল সাহেব নিজেও কষ্ট করেছেন। কাজেই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনকালীন সরকারের নতুন করে কোনো সরকারের সুযোগ আছে বলে আমরা মনে করি না। সংবিধান যা বলবেন তাই আমরা করব। এক। দুই হচ্ছে সংলাপটা ছিল হচ্ছে ইলেকশন কমিশন গঠন প্রসঙ্গে। কাজেই এই সংলাপে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো সংলাপের সুযোগ নেই, সংবিধান সেই সুযোগ আমাদের দেয়নি। কাজেই সংলাপটা মহান রাষ্ট্রপতি ডেকেছেন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে, ওনারা গেলে ভালো করতেন, না গিয়ে ওনারা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত দেখিয়েছেন। থার্ড হচ্ছে ইলেকশন নারায়ণগঞ্জ নির্বাচন, এটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এখানে সরকার গঠনের সিদ্ধান্ত হয় না, এখানে কাউন্সিলর বা মেয়র নির্বাচিত হয়। ছোট মেয়র, মাত্র 5 লক্ষ ভোট। নারায়ণগঞ্জ কিন্তু আহামরি বড় কোনো ইয়ে না, কনস্টিটিউয়েন্সি কিনা বলে আপনার সিটি কর্পোরেশন না, গাজীপুর বা ঢাকার মতো না। কাজেই এইখানে 50% বা 51% ভোট কাস্ট হয়েছে, তা মন্দ না। বিএনপি যদি অফিসিয়ালি পার্টিসিপেট করতো তাহলে হয়তো পার্টিসিপেটটা ভালো হতো। বিএনপি অফিসিয়ালি অংশগ্রহণ করেনি। পাশাপাশি এখানে আইবির জনপ্রিয়তা 3বার, এর আগে 2বার ওর চেয়ারম্যান, তারপরে মেয়র, সব মিলে আইবির হাইটটা অনেক উপরেই ছিল। সে কারণে আইবি জিতে যাবে এবং অংশগ্রহণটা 51% আমি খুব কম মনে করি না। জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের শেষ করছি, গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন থাকে, দেশের অস্তিত্বের প্রশ্ন থাকে। সেই কারণে সাধারণ মানুষ আরো বেশি উৎসবমুখর পরিবেশে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে কাস্টিং ভোটের পার্সেন্টেজটা একটু বেশি হয় এবং এটা হওয়াটাই স্বাভাবিক। বিএনপি বারবারই বলেন যে সাধারণ ভোটার অংশগ্রহণ করে নেই। আমি বারবার বলি, বিএনপি কিন্তু কোন কোন সেন্টারে, প্রায় বলেন যে দিনের ভোট রাতের ভোট, কোন কোন সেন্টারে রাতের ভোট হয়েছে বিএনপি ধরতে পারে নাই। যে কটা অভিযোগ এসেছিল সেই 29টা সেন্টারে কিন্তু ভোট গ্রহণ বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছিল। এবং বিএনপির অভিযোগের ভিত্তিতে, আমি আবার রিপিট করছি, ওই 18 নির্বাচনে বিএনপির অভিযোগের ভিত্তিতে ওরা যেই যেই কেন্দ্রে বলেছে রাতে ভোট দেওয়া হয়েছে, যেখানেই কেন্দ্র নিয়ে বিতর্ক এসেছিল প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছিল। তারপরে 6টি আসনে পুনর্বার নির্বাচন হয়েছে। কাজে গায়ের জোরে কথা বলার জন্য বলা, একটি সফলকে প্ল্যান করে দেওয়া, একটি সাকসেসফুল নির্বাচনের গায়ে কালি মেখে দেওয়া, এটা হচ্ছে। জি পঙ্কজ দেবনাথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা পরবর্তীকালে আবারও আপনার কাছে আমি আবার আসবো। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। নির্বাচনকালীন সরকার নিয়ে আসলে আপনাদের বক্তব্য কি আছে? কারণ পঙ্কজ দেবনাথ একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, বিএনপি বলেছে। রহিন হোসেন প্রিন্স। আমি পরিষ্কার করে কথা বলি, সময় নাই, তার আগে একটা মন্তব্য খালি করি। এখানে আওয়ামী লীগের নেতা 111 সরকার বলতে যে আমাদের ভূমিকার কথা কিছু, আমি জানি না কি বলতে চেয়েছেন, পুরোটা স্পষ্ট না। তবে আমি পরিষ্কার ভাষা বলি, আমরা এদের যে কোনো অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এবং 111 সরকারের বিরুদ্ধে আমি জাস্ট পঙ্কজকে মনে করিয়ে দিতে চাই আগস্ট বিদ্রোহের কথা, ছাত্র বিদ্রোহের কথা। সেখানে মানবেন্দ্র নাথ দেব, আমাদের তরুণ কমিউনিস্ট নেতা, ছাত্র ইউনিয়ন নেতা, তাদের ভূমিকা কি একটু হিসাব করে দেখবেন। আমাদের শিক্ষক, অন্যতম বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতি আকাশ, আমাদের পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, এই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কি ভূমিকা রেখেছিলেন আর পার্টি কি ভূমিকা রেখেছিলেন হিসাব করে দেখতে পারেন। সুতরাং কখনোই আমাদের প্রশ্নে ওঠে না 1-11 পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু এটা মনে রাখতে হবে, আমি জানি না যে এটা ওনারা গুলিয়ে ফেলছেন কিনা, যে ওই সময় যে নির্বাচন কমিশনার ছিল, তারা যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ করেছিল, সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, আমরা সবাই মিলে ওই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিলাম নির্বাচন ব্যবস্থার, এবং তার অনেক ফল, ভালো ফলও কিন্তু এখন আমরা পাচ্ছি। যাই হোক, এবার আর দুটি কথা আমি ছোট করে বলি। একটা পয়েন্ট খালি বলে নেই, একটু খালি আপনার ওই নির্বাচন সরকারের কথা আলোচনা। দেখুন, আমরা নির্বাচন কমিশন গঠন এই সময় কেন আগে আলোচনা আসছে, কারণ এই মাসের 14 তারিখে নতুন নির্বাচন কমিশন গঠন।
হবে। সুতরাং যেহেতু এটা এই মুহূর্তের, সুতরাং এই মুহূর্তের আলোচনা ওটা প্রাধান্য পাচ্ছে। আর ব্যাখ্যা আমি গেলাম না। এখন পয়েন্টটা কি? প্রথম কথা, আমরা নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকবে তার কার্যক্রমের কথাটা কেন আনছি? কারণ বাংলাদেশে এই সময়কালে এটা প্রমাণিত হয়ে গেছে যে আমরা এরকম পলিটিক্যাল কালচার গড়ে তুলতে পারিনি যে দলীয় সরকারের আন্ডারে একটা ভালো নির্বাচন হবে। অতএব আমরা চাইটা কি? এখন ওই চাই কি, প্রথমে সরকার কি সরকার হবে বললে দেখি ভেজাল লেগে যায়। যার জন্য সিপিবি বলেছে যে নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকে তার দায়িত্ব কর্তব্য কি হবে। আমার মনে হয় এইটাকে আপনি অ্যাকুরেট চাইলে নিশ্চয়ই সেটা আমরা বলতে পারবো। সহজ কথা হবে, এইটা একটা তদারকি সরকার, তখন ডে টু ডে কাজ তারা করবে। এর বাইরে কোনো ভূমিকায় তারা যাবে না, কোনো হস্তক্ষেপ করবে না প্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। পুরো ক্ষমতাটা চলে যাবে নির্বাচন কমিশনের উপরে। এই রকমের জায়গায় এর জন্য 1, 2, 3, 4 করে এগুলো করতে হবে। এক্ষেত্রে আলোচনা হচ্ছে সংবিধানের বাইরে কিছু যাব না। আরে ভাই, এটাও তো সংবিধান যেহেতু বলেছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে হবে এবং তার অধীনে দেশ শাসন করবে, তা সেই প্রত্যক্ষ ভোটে নির্বাচনের জন্য যদি দলীয় সরকার উপযুক্ত না হয়, সেই ধরনের কালচার আমরা গড়ে না তুলতে পারি, তাহলে অবশ্যই নির্বাচনকালীন ওই ধরনের তদারকি সরকার দরকার এবং সেটা করতে হবে। এইটা ছাড়া বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আপনি ভালো নির্বাচন আশা করতে পারবেন না। জি, আজিজুল বারী হেলাল, আসলে আপনি কি মনে করেন, আপনাদের দল কি মনে করে এই ব্যাপার নিয়ে? পঙ্কজ তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আপনার ব্যাখ্যা কি আছে? আমি পঙ্কজদাকে বলতে চাই, পঙ্কজদা তার প্রথম বক্তব্যের শুরুতে বলছিল যে আমাদের দলের মধ্যে কিছু অসঙ্গতির কথা উনি আন্দাজে বলেছিল। কারণ বিএনপি কিভাবে চলবে, বিএনপির প্রশাসন, বিএনপি এটা আওয়ামী লীগ আমাদের ডিক্টেট করতে পারে না। আমাদের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্বাচনে আছেন, সেখান থেকে আমাদের দল তিনি যোগ্যতার সাথে পরিচালনা করছেন। অর্থাৎ উনারা এভাবে আমাদের ডিক্টেট করতে, যেভাবে উনারা বলছে যে সংবিধানের বাইরে যাবে না। কিন্তু দেখেন 91 সালে কিন্তু নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল ডক্টরিন অফ নেসেসিটির জন্য, ডক্টরিন অফ নেসেসিটি এখনো যেটা কন্টিনিউ করছে। আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তার নিজের পদে সংবিধান লঙ্ঘন করে ফিরে গিয়েছিল, ওটাও ছিল ডক্টরিন অফ নেসেসিটি। 96 এর নির্বাচন যেটা আমরা করেছিলাম সেটাও ছিল ডক্টরিন অফ নেসেসিটি। 2006 সালে যে নির্বাচন, এটাও ডক্টরিন অফ নেসেসিটি। অর্থাৎ নেসেসিটি নোজ নো ল। এখন প্রিন্সিপালের সাথে আমি একমত, আজ নির্বাচনকালীন সরকারটা এখন ডক্টরিন অফ নেসেসিটি। আমি একটি জরিপের কথা বলতে পারি যে আপনার ডয়েসে ভেলে মাঝে একটা জরিপ করেছিল, 1 ঘন্টায় প্রায় 40,000 লোক ভোট দিয়েছিল। সেখানে 83% লোক চাচ্ছে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন, এখানে নির্বাচন কমিশনটা ইম্যাটেরিয়াল। এটা আপনার একটা জরিপ ডয়েসে ভেলের। সুতরাং ওনারা যেটা বলছে যে সংবিধানের বাইরে যাবেন না, এটা তো জনগণ তো আসলে এই সংবিধান তো ওনারা সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর নেতৃত্বে যে গঠন হয়েছিল সেখানে অনেক কথা ছিল, সেখানে আমাদের সংলাপে অনেক প্রস্তাব ছিল, কোন প্রস্তাবকে তারা না মেনে সংবিধানকে চেঞ্জ করে ফেলেছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে এখন কিন্তু জনগণ চায় যে নির্বাচনকালীন একটি সরকার, নির্বাচনকালীন তার প্রধান কি হবে হেলাল ভাই? গ্রহণযোগ্য সুর তার প্রধান কি হবে? শুনেন, আপনার 91-এ যেমন আমরা বলেছিলাম তিনজোটের রূপরেখা থেকে একজন বিচারপতি এসেছিল, 96 ধারাবাহিকভাবে আইন বিভাগের লোকজনই আছে। কিন্তু আপনার যদি একটি ন্যাশনাল কনসেনসাস গঠন করতে পারে, একটা জাতীয় ঐক্যমত গঠন করবে, তখন কিন্তু আলোচনাগুলো হতে পারে যে তার প্রধান কি হবে। এভাবে কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে না। প্রিন্স ভাই যেটা বললেন যে এটা আলোচনা হতে পারে, কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন, 30 সেকেন্ডে শেষ করবেন, আপনি ক্ষমতায় থাকবেন আর একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটা জনগণও বিশ্বাস করে না। কারণ কি, এই যে ব্যুরোক্রেসি, বর্তমান যে ব্যুরোক্রেসি যেটা নির্বাচনের প্রধান উপাদান, সে ব্যুরোক্রেসি পুরো আওয়ামী লীগীকরণ হয়েছে। বাংলাদেশের সমস্ত এজেন্সিস গুলো, ল এনফোর্সিং এজেন্সিস বা রাষ্ট্রের যত যন্ত্রগুলো আছে, সব যন্ত্র আজকে আওয়ামী লীগের সাথে একাকার হয়েছে। অর্থাৎ এই যে ব্যুরোক্রেসিকে আপনি বহাল রেখে এবং বর্তমান এই ফ্যাসিস্ট সরকারকে বহাল রেখে কখনো গ্রহণযোগ্য নির্বাচন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির পরে এসে আলোচনাটি আমরা কন্টিনিউ করি হেলাল ভাই। বিরতির পরে এসে আমরা আসলে শেষ ভাগে এসে আলোচনাটি করব, কি হতে পারে, কে হতে পারে, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। বিরতি নিয়ে ফিরে এসে বাকি আলোচনা আপনাদেরকে সঙ্গে নিয়ে।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম নির্বাচন এবং সংলাপ নিয়ে। আমরা শেষ করেছিলাম ঠিক যে জায়গা থেকে, সেখান থেকে পঙ্কজ দেবনাথ এমপিকে নিয়ে আমরা শুরু করতে চাই আলোচনা। অনেকগুলো প্রশ্ন এমনিতে উত্থাপিত হয়েছে, আসলে আপনার জায়গা থেকে, আওয়ামী লীগের জায়গা থেকে উত্তরগুলো দেন, আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাবো আমরা। পঙ্কজ দেবনাথ এমপি। এবং আমি মন দিয়ে শুনছিলাম, যেটি যদিও আমার কথা বলা মানায় না, তবুও বিএনপি অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কথা না বলাই ভালো। বাট এটুকু দেখলাম যে বিগত নির্বাচনে মির্জা ফখরুল সাহেব এমপি হওয়ার পরেও বাকি 4 জন পার্লামেন্টে যোগ দিলেন, শপথ নিলেন। মির্জা ফখরুল সাহেব শপথ নিতে পারলেন না, যোগ দিতে পারলেন না। এখানে বোঝা যায় যে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বটা কত বেশি প্রকট। আমি আর সেই ব্যাখ্যা যাচ্ছি না, এটি আমাদের বিষয়ও না, কিন্তু জাস্ট একটু মনে করাই দিলাম। আর যেটি কথা হচ্ছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয় কিনা, গতকালকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের নির্বাচনই কিন্তু উৎকৃষ্ট উদাহরণ যে এই সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। বিএনপি বা অন্যান্য দলগুলো পার্টিসিপেট করলে ইলেকশনটা আরো ক্রেডিবল হতো, আরো সুন্দর হতো। কাজেই যেটা আমরা সবসময় বলি যে বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায় কেন, তারা কেন নির্বাচন থেকে বারবার পিছু হটে যায়, নতুন না, সবসময় তারা সেই 86 সাল থেকে নির্বাচন দেখলেই ভয় পায়, ষড়যন্ত্রের চোরাগলিতে ক্ষমতায় আসার একটা গন্ধ খুঁজে চেষ্টা করে, কিন্তু সেটি তো সম্ভব না। এখন জনগণ অনেক বেশি সচেতন, অনেক বেশি। আপনি দেখবেন সাম্প্রতিক কালে গত 12-13 বছরে বিএনপি যেটি হয়েছে, আজকে পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বারবার বলছিলেন যে বিএনপি প্রতি মাসে $50,000 ফিস দিয়ে কতজন লবিস্ট নিয়োগ করেছে গভর্নমেন্টের বিরুদ্ধে। এই গভর্নমেন্টের বিরুদ্ধে কি পরিমাণ চিঠি দেওয়া হয়েছে, কখনো বেগম জিয়ার নামে, কখনো বিএনপির নামে, বিএনপির নয়াপল্টনের অফিসের ঠিকানা ব্যবহার করে লন্ডনে, আমেরিকায় তথ্যপত্র আজকে মাননীয় স্পিকারের সামনে হাজির করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কাজেই আজকে যে দাঁড়িয়েছে যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র করে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা, প্রকাশ্য নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নাই যদি নির্বাচন কমিশন শক্তিশালী হয়। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করব, সেই জন্যই প্রত্যাশা ছিল সবাই রাষ্ট্রপতি সংলাপে গিয়ে পরামর্শ দেবেন। হ্যাঁ, এই পরামর্শ পেলেও কিন্তু যেই আইনের প্রস্তাবটা এসেছে, এই আইন আরো সমৃদ্ধ হতে পারতো। এই আইন ওয়েবসাইটে যাবে, সেখানে মতামত দেওয়ার সুযোগ আছে। এই আইন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাবে, সেখানে বিএনপি থাকবে, বিএনপি সদস্যরা থাকবে, তারা মতামত দিতে পারবে। পার্লামেন্টে এসে বাছাই প্রস্তাব দিতে পারবে, ছাঁটাই প্রস্তাব দিতে পারবে, সংশোধনী আনতে পারবে। এর মাধ্যমে কিন্তু এই আইনটি পরিপক্ক একটি শক্ত আইন করার মধ্য দিয়ে আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারবো। আমরা সেটি চেষ্টা করছি। নির্বাচনকালীন সরকারের নামে অবৈধ গণতান্ত্রিক শক্তিকে প্ররোচনা দেওয়া, ক্ষমতায় গিয়ে উন্নয়ন এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করা, সাম্প্রদায়িক শক্তিকে উগ্র জঙ্গিবাদকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু জনগণ। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজিজুর ভাই হেলালের কাছ থেকে বক্তব্যটা শুনি অল্প একটু। বিএনপি নির্বাচনে ভয় পায় কেন সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্রসঙ্গ দিয়ে শুরু করে আপনি বক্তব্য দেবেন 3 মিনিটের মধ্যে। হেলাল ভাই। ধন্যবাদ। বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না। বিএনপি এই পর্যন্ত যতবার 4 বার ক্ষমতায় এসেছে, 4 বারই আপনার নির্বাচনের মাধ্যমে সামনের দরজা দিয়ে, এবং আওয়ামী লীগ প্রত্যেকবারই পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে। এটা বিশ্লেষণের অনেক জায়গা আছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা নাকি বিদেশে লবিস্ট নিয়োগ করেছি, আমরা তো উল্টোটা শুনতে পাচ্ছি যে জনগণের ট্যাক্সের হাজার ডলার খরচ করে আওয়ামী লীগ যে অমানবিক কাজ বাংলাদেশে করছে, যে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব স্যাংশন দিয়েছে আমাদের পুলিশ বাহিনীর উপর, র্যাব বাহিনীর উপর, যাদের অনেক ভূমিকা আছে বাংলাদেশ গঠনে, বাংলাদেশের প্রশাসনের অনেক ভালো ভূমিকা, সেই সমস্ত সংগঠনকে তারা মেলাইন করেছে এবং অমানবিক কাজ করেছে বলে এই সমস্ত সংগঠন মেলাইন করেছে। সেই ভাবমূর্তি, সেই মানবিক, এই সরকার যে অমানবিক, সেই ভাবমূর্তি ফিরিয়ে আনবার জন্য তারা কিন্তু অনেক জনগণের ট্যাক্সে অনেক টাকা খরচ করেছে। সুতরাং এইটা জনগণের কাছে পরিষ্কার যে জনগণের ট্যাক্সের টাকা কিভাবে বাইরের টাকা খরচ হচ্ছে এবং টাকা পাচারও হচ্ছে। আপনারা দেখছেন। আমাদের একটা প্রস্তাব থাকবে যে আগে এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে, তারপরে আপনার সমস্ত কথা, নির্বাচন কমিশন কেমন হবে, ওয়েবসাইটে যাবে কিনা, যা কিছু হবে সব সেকেন্ডারি ব্যাপার। আগে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এই সরকারকে পদত্যাগ করতে হবে। কারণ যে ভয়ের যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে,
যে জন্য স্যাংশনটা আমাদের হয়েছে এবং মানুষকে গ্রেফতার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে। এই জন্য এই যে ভয়ের সংস্কৃতি, এটাকে দূর করতে হবে। নারায়ণগঞ্জ নির্বাচনের যে ড্রেস রিহার্সাল ছিল আপনারা নিজেরা করেছেন, এটাকে আপনি সামনে ধরতে পারেন না। এই জন্য আমি বলছি যে এই বর্তমান যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসিকে সফল করতে হবে। এই রিশাফলিং এর মাধ্যমে কিন্তু একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। সুতরাং ফার্স্ট স্টেপ যেটা দরকার, যেটা এই সরকারকে পদত্যাগ করতে হবে, সেটা বিএনপির দাবি। ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্স ভাই, আপনি কি বলে শেষ করতে চান? আচ্ছা, আমি দুটো কথা বলে শেষ করতে চাই। প্রথমত এটা মনে রাখা দরকার, আমরা আমাদের দিক থেকে বামপন্থীরা বা আমাদের পার্টি মনে করি বাংলাদেশ 50 বছরের যে বাংলাদেশ, আমরা তো মানুষের কল্যাণ যদি চিন্তা করি, তাহলে 4টা শত্রুর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, একটা লুটপাটতন্ত্র, আরটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্য শক্তি, তাদের বিরুদ্ধে। এখন আমরা যে আলোচনা করছি গণতন্ত্র, তার মধ্যে ভোটের গণতন্ত্র মনে রাখতে হবে। সুতরাং অন্য শত্রুগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হলে পুরো ব্যবস্থা বদলের সংগ্রাম ছাড়া আমাদের মুক্তি নাই। এটা একটি আমি মনে রাখার জন্য বললাম। শেষ কথাটা এটা বলে করি, দেখুন আমি অন্য আলোচনা আর ঢুকছি না। এখন যেহেতু নির্বাচন কমিশনের বিষয়টা আলোচনা হচ্ছে, আমি যেটা বললাম অনলাইনে যেটা দেখলাম, যে যেটা ওই পার্লামেন্টে বা কি বলে মন্ত্রী পরিষদ বলছে যে সার্চ কমিটি কাকে নিয়ে হবে, যেটা আমরা বলছি এটা সার্চ কমিটি নাম দেন, অনুসন্ধান কমিটি নাম দেন, ওটা নিয়ে আলোচনা হইতে পারে। কিন্তু ওর থেকে আরেকটা বড় আলোচনা আছে, সেটা হচ্ছে কারা নির্বাচন কমিশন হবেন, যোগ্যতা কি, অযোগ্যতা কি, তাদের নাম কিভাবে হবে, এবং সেটা মানুষের কাছে ওপেন হবে কিনা, এবং ওপেন হওয়ার পরে তারা জনগণ মত দিতে পারবে কিনা, তার মধ্য দিয়ে আমরা একটা সৎ, যোগ্য, নিষ্ঠাবান মানুষকে খুঁজে বের করতে পারবো কিনা। তাহলে টোটালিটিতে খালি অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটি কাদের নিয়ে করলাম, তার মধ্য দিয়ে যদি আইন চিন্তা করি, এটা কিন্তু কারেক্ট হয় না। সুতরাং এটাও যেমন করতে হবে, একই সাথে নির্বাচনকালীন সরকার এবং পুরো নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার করতে হবে। এবং আমার আহ্বান হলো আওয়ামী লীগ বিএনপি করেন না, জনগণকে তার ভোটাধিকার নিশ্চিত করার জন্য তাদেরকে লড়াইয়ের ময়দানে সামনে আসতে হবে এবং নিজের পথ নিজেই খুঁজে বের করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স ভাই, এবং আপনাকে সহবাগী তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে।